বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কি, বা আপনি কি মনে করেন, কি মনে করছেন থাকা উচিত? একেবারেই স্পষ্ট। জি, আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন। জি, আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা জানেন। আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন, দর্শকদের অনেকেই প্রশ্ন না, করছেন। আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার, ঊর্ধ্বতন সেনা অফিসার, যিনি 8 বছর তিনি আয়নাগরে ছিলেন, মজলুম ছিলেন, তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন, একটা জাতীয় সঙ্গীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে। তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য, আমাদের প্রতিনিধিত্ব নয়, এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন। তবে হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গুলাম আযম ছিলেন, সেই কারণ। তো এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ। এটা আমি না শুধু, এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা ইয়ে করে, কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয়। ডক্টর শফিকুর রহমান, 2013 সালে গণজাগরণ মঞ্চ, পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে, শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায়, পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয়, শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন, সরকারের মডেল মসজিদ নির্মাণ, কওমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা, এগুলিকে আপনি কিভাবে দেখেছেন, কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে, বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে? আমি তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি, নিষ্ঠুর রসিকতা। আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন? তাহলে তারা সরকারের আচরণকে একদিকে যেমন তাদেরকে সার্টিফিকেটের রিকগনিশন দিয়েছেন, জি, তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে, এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না। এবং যে মিটিং এ এই সরওয়ার্দী উদ্যানে এটা করা হয়েছে, সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবীণ আলিমরা বলতে গেলে জানি নাই, তারা বহু চেষ্টা করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, তারা সেখানে অংশগ্রহণ করেন নাই। সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছে, এটার সাথে আসলে কওমি অঙ্গনের কোনো সম্পর্ক তেমন ছিলই না। 2 নম্বর হচ্ছে, আপনি দেখেন যে তাদেরকে 22 সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলেমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো, বছরের পর বছর রাখা হলো, প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো, হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, কোর্টে টানা হেসরা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো। এটাকে কি বলবো? আপনি কি বলবেন, আমি কি বলবো? এটাকে নিষ্ঠুর রসিকতা না? হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? দাওয়াত দিয়ে হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? কওমি সার্টিফিকেটকে প্রচন্ড তারা চাপের মুখে ছিলেন। তারা যে সার্টিফিকেটটা পেয়েছেন এটা তো কোনো দয়ার দান নয়, তারাও এই দেশের মানুষ, তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে, তারাও মানুষ গড়ার কারিগর। আপনারা যখন তাদের মানে মাদ্রাসাগুলা মানুষকে ভালো মানুষ উপহার দিচ্ছে, আপনারা যখন তারা মেইন স্ট্রিমে থাকবে না কেন? আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন? তখন এই দাবিটা ছিল এবং অনেকটা ম্যাচিউরড পর্যায়ে ছিল। এই সরকার 15.5 বছর সময় নিয়েছে, যেভাবেই হোক। আমাদের সরকারটা তো মাত্র 5 বছরের জন্য ছিল, এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে। আচ্ছা, বামধারার রাজনীতিবিদরা, ইন্টারেস্টিং, বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনূসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায়, এটি অনেক সময় বলে থাকেন। আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনূসের সমালোচনা করে থাকেন। শেখ হাসিনার মতো এরকম প্রায়, আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুদখোর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে। জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ, তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে, কিরকম করে দেখে? আচ্ছা দেখেন, উনি কি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন? বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম? না, এটা তো ডক্টর শফিকুর রহমান, আপনি তো অসাধারণ বিতর্কে, এটা তো সোফিস্টদের মতো হলো, প্রশ্নের বিপক্ষে প্রশ্ন। লোকরা, জি, সেই ব্যাংকে যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর, তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন, ইউনূস সাহেবের সমস্যাটা কোথায়? আমি তো সমস্যার কথা বলছি না, আমি বলছি জামায়াতে ইসলামীর অবস্থানটা কি। আমার কোনো সমস্যা নাই, আমি তো আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াবাজির পক্ষে আমরা না। হ্যাঁ, মানুষ ভুল করবে, আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন, তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে ভালোভাবে বলেন,
আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্সু করেন, কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন, এটা তো আসলে মানায় না। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। আমি বারবার বলি, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে, বিচার হতে পারে। কিন্তু মোদি সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই, যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা। বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন। ভারত কি কোনো সাড়া দিয়েছে, নাকি এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম? অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সংবিধানে আপনি আইন নম্বরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি, কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না, আমাদের সাথে তাদের বর্ডার টা সবচেয়ে বেশি। অল্প একটু আছে মায়ানমার, বাকিটা আমাদের ব্যাপার। তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, যে কথাটা আমি সব সময় বলি, প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে। প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো, আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না। আমরা কেন অশান্তির দিকে যাব? উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে, পারস্পরিক সম্পর্ককে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই, এটা উভয়ের জন্য ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি, আমি সবার কথাই বলেছি। এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী, সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি, দেখতে চাই। মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ, আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ, কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে, বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয়। সেই জন্য আমি এটা বলতেছি। আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না, কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের, আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে। বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব? মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল, বা মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ সরকারের একলান না, কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এইসবের সম্মুখীন হচ্ছেন। এইটিকে আপনি আর আসলে কিভাবে দেখেন? গ্রেপ্তার করা হচ্ছে, মামলা আসলে দেখেন, তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া, আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি না। কিন্তু কেউ যদি পারপিট্রেটর হয়, যদি মানুষের উপর জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, যদি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে, তাহলে তার তো বিচার হতে হবে, তার বিচার হওয়াটা উচিত। এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের, বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে। তাও আমরা বলবো যে এটা আইনের মাধ্যমে হওয়া উচিত, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত, কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব, বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী, আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব। এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না, এটা তাদের অপরাধের কারণে না। কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ, বড় স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটি নিয়ে আমার প্রশ্ন না। কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবস্থান ছিল তাদেরকে এখন সাংঘাতিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন, কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণতাকে এর মধ্যে দেখতে পাচ্ছি না। বারবার বলাও হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া খুলে আমরা দেখি যে তখন জামায়াতে ইসলামকে বলেছে। এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত, নেতা কর্মী জড়িত থাকা তো দূরের কথা, একজন সমর্থক জড়িত নেই। ওকে, একটা
এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান, যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে, এটি অনেক বিশ্লেষকই বলছেন। আমাদের মাত্র 2 মাসের মতো সময় হয়েছে, আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন। সেখানে তারা বলেছিলেন কে বলেছে স্বৈরাচার, কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না। কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি। এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান? আমি আরো স্পেসিফিকলি বলি, সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালেই কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি এটা শুনি নাই, আমি ছিলাম, আমি শুনি নাই। আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ। এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার, জি একদম পরিষ্কার। দেখেন, রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে। রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান। আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব, মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার, তিনি একটা তালিকা করেছেন রাজাকারের। সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল? আপনি তো সচেতন সাংবাদিক, আপনি আমাকে একটু বলে সাহায্য করেন। আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যারা আওয়ামী লীগ পরে সক্রিয়। অনেকে না, যে তালিকাটা হয়েছে এটার 8 ভাগের 7 ভাগ তাদের একার পাতে পড়েছে। এটা কি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী লীগে জয়েন করেছে, নাকি আওয়ামী লীগই করতো তার আগেও? তারা পরিষ্কার করলো না কেন? আমি জানি না, আমি জানি না তারা হয়তো পরিষ্কার করতে পারতো। তাইলে যে দলে যেভাবেই হোক, যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকারের দল। ভালো হইলো তাদের ক্রেডিট, মন্দ হইলো তাদের লাইবিলিটি। কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা আছে না ডাক্তার শফিকুর রহমান, আপনি আপনার রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক আদর্শ, আপনি যেভাবে চলছেন, যেভাবে বলছেন, তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি, যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে না। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে সম্প্রতি একটি ছেলেকে পিটিয়ে মারা হলো, বা তাকে চোর বলে এটি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একজনকে মারা হলো, বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা। এই বিষয়গুলিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয়? আমরা মোটেই ভালোভাবে দেখি না। এটা যারাই করুক, এটা তারা সঠিক করে নাই। তাদেরকে আইনের আওতায় আনা উচিত, চিহ্নিত করে এরা কারা। এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে যে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায়, আমি তাদের সাথে একমত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যেই করুক, আমি করলে আমাকেও নেব, আপনার কাছে আপত্তি নেই। আপনার কাছে কি এই সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে? মানে এই দাবি জানাতে হচ্ছে কেন? একটা মিসক্রিয়েন্ট ঘটবে, সরকার গ্রেফতার করবে বা করবে না, সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসাবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে, নাকি সরকার সময় নিচ্ছে? কি মনে হয় আপনার? আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে, সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন করবে, এটা হওয়া উচিত। কিন্তু দাবিকেই প্রথম আগের নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয়, তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখবো কেন? এটা দেখার কোনো কারণ নাই। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন, যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নন, এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে, তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে। এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না, বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন। কিন্তু জনগণের প্রত্যাশা, আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি। অনেকেই বলছেন যে জামায়াতের, আমি যেই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই। অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্টগুলিতে, এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে। আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন, যেই ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, শিল্প, রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক? কি না, আমি এইভাবে দেখছি না, বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যেই কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত। যদি একজন মানুষের পটেনশিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে, তাকে যদি ডিপ্রাইভ করা হয়,
তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন, তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত। এতে দুটো লাভ, সে তার প্রাপ্য পেল, আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল। এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিফাই করে, সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার পরিষদ, তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে, আমার এখানে তো আপত্তি থাকার কথা না। ওকে ওকে, এইটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকুর রহমান, সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন, এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে, এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না, কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে, একক নির্বাচন করবে? জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এন্টি বিএনপি তারা থাকুক, তারা একটু মারামারি করুক, তাতে একটু ভোটের সুবিধা হোক, এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক? মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা? না না, আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে। যারা একটা গণহত্যা ঘটিয়েছে, এখনো তাজা রক্ত ভাসতেছে, এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী যুবক শ্রমিক এখনো আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে? তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার বুটে তারা নির্বাচিত হবে? তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে, আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে। তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে। আর আমরা তাদেরকে প্রমোট করবো, এলাও করবো, প্রশ্নই উঠে না। কারণ এই 15.5 বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের একজন করে 11 জন শীর্ষ কেন্দ্রীয় নেতা, 2 জন সাবেক আমির সহ জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন, অত্যন্ত মানে কনকক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, আর তো কারোই ক্ষতি হয়নি। কিন্তু 2 নম্বর হচ্ছে আমাদের সবগুলা অফিস ছিল সিলগালা করা। কিন্তু 3 নম্বর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ি বোল্ডোজার দিয়ে ভাঙা হয়েছে, এটা কিন্তু আর কারো বাড়িতে যায়নি। 4 নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম আমরা, যে শেষ মুহূর্তে এসে আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিল। এরকম একটা দল কিভাবে চাইবে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আবার এসে জনগণের এখানে স্পেস নোক? আমরা তো এটা চাইতে পারি না, মরালি চাইতে পারি। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় না আপনি যেই জায়গা থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন, নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা, সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামীর বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামীর অন্য রাজনৈতিক দলের উপর থাকতে পারে, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটাকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল, বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই। আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে? একটু না, আমাদের কোনো রাগ নাই, প্রত্যাশা ছিল। সব প্রত্যাশা সবসময় পূরণ হয় না, এই জন্য মাইন্ড করতে নাই। আর আপনি রাজনীতি অনেক বড় পরিসরের বিষয়, পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে না, এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন। আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ, লস নাই। ডক্টর শফিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন, 31,000-এর বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে। অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন, সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি, কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি, কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা। আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে, আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন, আমাদের অনেক ধন্যবাদ জানবেন। কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই। তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন। আপনি আমার মানে এটা রিপিটেড, এটা কয়বার বললাম আমি জানি না, আরও কয়েকবার বলতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই টক শোতে আলোচনা করছেন খালিদ মহিউদ্দিন এবং জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানের বক্তব্যগুলি কেমন ছিল, কথাগুলি কতটা যৌক্তিক ছিল, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদেরকে শুরুতেই একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন একটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশের রাজনীতি যদি ভালো করতে হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি বদলাতে হয়, তাহলে ভালো মানুষদেরকে রাজনীতির মাঠে নিয়ে আসতে হবে এবং ভালো মানুষদেরকে সাপোর্ট দিতে হবে।
ভালো মানুষদেরকে যদি আপনি সাপোর্ট দিতে পারেন, ভালো মানুষদেরকে যদি রাজনৈতিকভাবে সাহায্য করে, যে যতটুকু পারেন, যে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী যদি আপনারা সাপোর্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে একটি ভালো রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে পাবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম ভালো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম পাবে এবং তারা খুব সুন্দরভাবে বাংলাদেশটাকে পরিচালনা করতে পারবে, বাংলাদেশটাকে উন্নয়ন করতে পারবে। এখন আপনার কাছে মনে হতে পারে যে ভালো মানুষ আসলে কোথায় পাবো? ভালো মানুষ দেখেন আপনার এলাকায়, আপনার ওয়ার্ডে, কিংবা আপনার আসনে, কিংবা আপনার উপজেলার ভিতরেই অবশ্যই আছে। সেই মানুষগুলোকে খুঁজতে হবে এবং সেই মানুষগুলোকে উৎসাহিত করতে হবে রাজনৈতিক মাঠে আসার জন্য, এবং সে যেই দল থেকেই নির্বাচন করুক না কেন তাকে সাপোর্ট দিতে হবে যদি সে ভালো মানুষ হয়। এবং বর্তমান আমরা দেখে থাকি যে বেশিরভাগ উচ্ছৃঙ্খল নেতা যারা কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মাঠে এসেছেন এবং তারা অসৎ উদ্দেশ্য নিয়েই কাজ করে যাচ্ছেন, তো তাদেরকে একদমই সাপোর্ট দেওয়া বাদ দিতে হবে এবং তাদের পিছন থেকে সাহায্যের হাত সরিয়ে নিতে হবে। তাতে তারা শক্তি কম পাবে এবং দুর্বল হয়ে পড়বে। ভালো মানুষদেরকে সাপোর্ট দিতে হবে, তারা শক্তি পাবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আশা করি কথাগুলি বুঝতে পারছেন। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি কমেন্ট করেন, আপনার এই কমেন্টে একজন এসে পড়তে পারবে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, এবং আপনার ওই কমেন্টের ভিতরে যদি কোনো প্রকার ভুল ধারণা থাকে সেই ভুলটি ধরিয়ে দেবে, আপনাকে সংশোধন করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।